না এটা ঠিক আছে ঠিক আছে তাহলে ওইখানটা এটা রাহুল শুনতে পান? জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে। আপনি আনমিউট করেন। শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার। আমি তো ওদের কথা শুনি না। audio setting No. oh এইটা তো এবার কথা শোনা এটা তো এটা ঠিকই আছে আর এটা কথা বলো না। হ্যালো আচ্ছা ঠিক আছে শোনা যাচ্ছে তো? স্যার এখন শোনা যায় রাহুল? হ্যালো স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি শুনতে পাচ্ছি। ওকে অন্যরা শুনতে পাচ্ছেন? রাহুল শুনতে পান? জি স্যার। জি স্যার শোনা ঠিক যাচ্ছে। এখন শোনা যাচ্ছে স্যার। ওকে ঠিক আছে তো শুনতে পাচ্ছেন? এবার আমাকে দেখতে পান স্ক্রিনে? জি স্যার। তো এটা করে পেনটা করে আপনাদের যে ম্যানেজমেন্টের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের যে একটা লিংক, প্রায় দেখবেন যে ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন, কেউ অ্যাডমিনিস্ট্রেটর কেউ ম্যানেজার, কখন কাকে আমরা ম্যানেজার বলবো বা কখন কাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটর বলবো, তো এটার একটা
টেকনিক্যাল টার্ম আছে আর কি। এবং এখানে যে জিনিসটা আসবে ম্যানেজার এবং অ্যাডমিনিস্ট্রেশন, এই জিনিসটা আজকে আমি আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আসলে আমার কাছে যেটা মনে হলো যে হসপিটাল ম্যানেজমেন্টের যে ক্লাসগুলো আমরা তো নিচ্ছি সব ঠিকই আছে, কিন্তু ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা হেয়ার লাইন ডিফারেন্স আছে। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এই জিনিসগুলো না বুঝলে আমরা কিন্তু সবাই গুলিয়ে ফেলি, মনে করি যে ম্যানেজার যে সেই অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর যে সেই ম্যানেজার। তো এখন ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের কিছু বিষয় আছে। আজকে আমি আপনাদেরকে যেমন আমি ইয়েটা দেখিয়েছিলাম, কি বলে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট প্রিন্সিপাল। তো এখন অ্যাডমিনিস্ট্রেশন এর এরকম বিষয় এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টের এই দুইটা জিনিসকে ডিফারেন্স কোথায় সেটা আমরা একটু দেখবো আজকে। প্রথমে হচ্ছে যে ম্যানেজমেন্টের যে একটা প্রথম কথা হচ্ছে যে কতগুলো ডিভিশন আছে, লেভেল অফ ক্যাটাগরিজ, এখানে যেটা বলা হচ্ছে যে ডিভাইডেড ইনটু ভেরিয়াস ক্যাটাগরিজ। কে কি আছে? টপ লেভেল ম্যানেজার, মিড লেভেল এন্ড লোয়ার লেভেল। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। টপ লেভেল ম্যানেজার কারা, মিড লেভেল ম্যানেজার বলতে হায়ারার্কির একটা ইনস্টিটিউশনের কি যদি লেয়ার করি আমরা একদম টপ মোস্ট ডিসিশন মেকিং যারা, তাদেরকে টপ লেভেল ম্যানেজমেন্ট, তারপরে তারা একটু নিচে মিড লেভেল, লোয়ার লেভেল, এরকম। এখন কোন কোন লেভেলে কি কি কাজ হয়, এবং তারপরে আমি আসবো ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনে, এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টের দুটা ডিফারেন্সটা আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করব। তো ফার্স্ট অফ অল আসেন যে এই লেভেল তো আমরা বললাম তিনটা লেভেল। এখন টপ লেভেল বলতে আপনি কাদেরকে বলবেন টপ লেভেল ম্যানেজার? হু আর দ্য টপ লেভেল? এখানে দেখেন কিছু বিষয় আছে টপ লেভেলের কিছু, they have to be very aware about external, তাদের রেসপন্সিবিলিটিটা কিরকম হবে। এখানে ছয়টা নেচার ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে তারা কিন্তু বাইরের মার্কেট সম্বন্ধে তাদের খুব কেয়ারফুল থাকতে হয় যে কি কি ভাবে সে যদি বলি গার্মেন্টস এর ম্যানেজার, টপ লেভেল ম্যানেজার, দ্যাট ইজ এরা মেইনলি ওনারশিপ। ক্লিনিকের একটা ম্যানেজার, টপ লেভেল ম্যানেজার কারা? মালিক পক্ষ বা এক্সিকিউটিভ ডাইরেক্টরস যারা, তারা কিন্তু খেয়াল রাখে যে নতুন কি কি জিনিস তারা চিন্তা করে। যেমন একটা ছোট এক্সাম্পল দেই যে কিছুদিন আগে পর্যন্ত দেখেন আমাদের এক্সরে দিয়ে সব কাজ চলতো, এবং এখন এমআরআই, সিটি স্ক্যান এত বেশি হয়ে গেছে, সরকারি তো হয়ে গেছে, প্রাইভেট যাদের একটু সামর্থ্য আছে একটু ভালো ক্লিনিক গুলোতে চলে আসছে। আগে আমরা ডাক্তাররা ডায়াগনোসিস করতাম কি, লিখে দিতাম যে এক্সরে চেস্ট রিভিউ করে। এখন দেখবেন যে এক্সরে চেস্ট হয়ে গেছে খুব নমিনাল একটা কি বলে ইনভেস্টিগেশন, সবাই সিটি স্ক্যান লিখে দেয়, সিটি স্ক্যান চেস্ট, এমআরআই চেস্ট। কারণ তাই না হলে আপনি এখন এই লেভেলে চলে গেছে। এখন কথা হচ্ছে সিটি স্ক্যান বা এমআরআই, এটাই ক্লিনিকে আসতে গেলে একটা হিউজ একটা এক্সপেন্ডিচারের প্রশ্ন। এখানে এই ডিসিশনটা কে নিবে? মালিকরা বসবে বা ডাইরেক্টরস, তারা বসে সিদ্ধান্ত নেবে যে আসলে এখন যে বাইরের ক্লিনিক গুলাতে যে সব জায়গায় আমাদের কম্পিটিটর যারা তারা সবাই এমআরআই নিয়ে আসছে, এখন যদি আমরা এমআরআই মেশিন ছাড়া আমাদের ক্লিনিক চলবে না। এই যে এইটাকে বলছে যে অ্যাওয়ার অ্যাবাউট দ্য এক্সটার্নাল মার্কেটস, যে এক্সটার্নাল ফ্যাক্টরস মার্কেট, এগুলো তারা বুঝছে। দ্য ডিসিশন আর জেনারেলি দ্য লং টার্ম টেনিউর, মানে একটা পার্মানেন্ট ডিসিশন। একটা এমআরআই তো একদিনের জন্য না, আগামী 15 বছরের একটা ডিসিশন। Their decisions are made using the analytical directives and conceptual. তারা বসে চিন্তা করে, হঠাৎ করে হুটহাট ডিসিশনটা নেয় না, কারণ এখানে মনিটরি ইনভলভমেন্ট, এখানে
এমপ্লয়ি লেবারের এখানে কে রিপোর্ট করতে পারবে যে সে তাকে কত টাকা দিতে হবে, মেশিনটা অপারেট করবে কে, মেশিনটা কোন রুমে রাখতে হবে, অনেক নিটিগিটি বিষয় আছে এবং সেইগুলোকে অ্যানালাইটিক্যাল ডাইরেক্টিভস ডিসিশন দিবে। দে আর রেসপন্সিবল ফর স্ট্র্যাটেজিক ডিসিশন। এটা কেমন? তারা যদি এই মেশিনটা নষ্ট হয়ে গেল বা কোম্পানি ফেল করে গেল এবং সেটার জন্য তারা সেই কত লস হবে সেটার জন্য দে আর রেসপন্সিবল। They have to chalk out a plan so that plan is effective in future. তারা এই যে হুট করে ব্যাংকে লোন নিয়ে একটা এমআরআই মেশিন কিনে ফেললাম, তারা এটা করবে না। তারা চিন্তা করবে যে এমআরআই মেশিনটা যে আমি কিনবো এতে আমাকে 1 কোটি টাকা দাম দিয়ে আমি একটা এমআরআই মেশিন কিনবো, এটা লোন নিব, আমি ব্যাংক লোন নিয়ে আমাকে পেমেন্ট করতে হবে 1 কোটি, 30 লক্ষ বা 1 কোটি 50 লক্ষ টাকা আমাকে ব্যাংকে পেমেন্ট করতে হবে। এখন এই মেশিনটা আমি নিয়ে যে আসবো, আসার পরে এই 1.5 কোটি টাকা আমি কতদিনে উঠাতে পারবো, আমি প্রতিদিনের ইনকাম কত আসবে সেটাকে কনভার্ট করে দেখবে যে এটাকে আমাকে আসলে কি ফিজিবল হবে নাকি আমি এনে তারপরে ফেসে যাব। এই সিদ্ধান্তগুলো নিবে কারা? টপ লেভেল ম্যানেজার, যে আর এক্সিকিউটিভ ইন নেচার। এটা হচ্ছে টপ লেভেল। তারপরে মিড লেভেলে কি হবে? মিড লেভেল ম্যানেজার মানে এক স্টেপ নিচে, এন্ড ডিপার্টমেন্টাল ম্যানেজার যারা, they are the responsible for the top management for their functioning of their department. Tara, they are responsible to the top level manager. They are responsible and এটা বলা উচিত ছিল answerable. ঠিক আছে? টপ লেভেল ম্যানেজার ডিসিশন দিয়ে দিবে, ডিপার্টমেন্ট ম্যানেজ করবে। এটাকে যদি আমি হসপিটালের সাথে মিলাই, আমি হসপিটালের এক্সাম্পল গুলো কেন দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার সাথে আমরা হসপিটাল ম্যানেজমেন্টের যে টপিকস সেটা আপনাদের বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেমন হসপিটালে একটা হসপিটালে কতগুলো ডিপার্টমেন্ট, যেমন যদি আমি বলি একটা ছোট্ট একটা বার্নিং একটা ইস্যু নিয়ে আমি কথা বলি। এখন করোনার মধ্যে একটা চিঠি আছে, আপনারা জানেন যে 50 বছরের উপরে যারা ডাক্তাররা বা মানুষ যারা, একটা চিঠি আছে, তারা they can conduct the office from the home. সরকারি একটা চিঠি এসেছিল এক সময়। তারপরে আছে কি যে গভর্নমেন্টের 50% অফিসের এমপ্লয়ি বাসায় থাকবে আর 50% অফিস করবে, সোশ্যাল ডিস্টেন্সিং করে, এগুলো গভর্নমেন্টের কিছু। এখন এই চান্সটা নিয়ে অনেক সরকারি কর্মকর্তারা অনেকেই বাসায় বসে আছে, দে আর নট কামিং টু দ্য অফিস। এবং সেম ঘটনা কিন্তু হসপিটালে হচ্ছে, আমরা নাম বলছি না, এরকম বিভিন্ন বড় বড় হসপিটালে কিন্তু অনেক ডক্টররা দে আর নট কামিং টু দ্য অফিস। তাদের লজিক কি? যে আমার তো বয়স 50-এর উপরে, আমার ডায়াবেটিস আছে, এই রিস্কে আমি যাব না, বাসায় বসে আছেন। আবার আরেকটা গ্রুপ চিন্তা করছে, কেউ বলছে কেন, আমাকে তো সরকার বলছে, এখানে তো যদিও বলা আছে যে জরুরি সেবা হসপিটালে এই নিয়ম কার্যকরী না, কিন্তু তবু একটা ডাউট নিচ্ছেন তারা। ডাউট নিয়ে অনেক হসপিটালে, এখন হসপিটালের যে ম্যানেজমেন্টের কিন্তু এটা একটা বড় কনসার্ন হয়ে গেছে। প্রাইভেট হইলে কোনো অসুবিধা নাই, তাদেরকে মালিক পক্ষ ডেকে বলে দিতে পারছে যে আপনি না আসলে আপনার স্যালারি কমবে। বাট হোয়াট অ্যাবাউট গভর্নমেন্ট যে ডক্টররা আসছেন না, এখন এইটা কিভাবে সলভ হবে? এটাকে সলভ করার হসপিটালের ডাইরেক্টর বা টপ লেভেল ম্যানেজমেন্ট যে থাকবেন,
উনি সিদ্ধান্ত নিলেন যে না, আমার হসপিটালে এটা হতে দেওয়া যাবে না, আমার হসপিটালে ডক্টরদের সবাই আসতে হবে। তাহলে ডাইরেক্টর সাহেব কি করবেন, উনি টপ লেভেল ম্যানেজমেন্ট, উনি একটা চিঠি ইস্যু করে দিবেন যে সবাইকে হসপিটালে আসতে হবে। উনি তার জনে জনে যে বলবেন না, কিন্তু উনি ডিপার্টমেন্টাল হেডদেরকে অর্ডারটা দিয়ে দিবেন, মেডিসিন, সার্জারি, গাইনি ডিপার্টমেন্টাল হেডকে দিয়ে দিবেন। এখন মেডিসিন ডিপার্টমেন্ট, সার্জারি ডিপার্টমেন্ট করবে কি, তখন দেখবে তাই তো যে আমার ডিপার্টমেন্টে 5 জনের মধ্যে 2 জন আসে না, সার্জারি দেখবে 2 জনের মধ্যে 7 জনের মধ্যে 1 জন আসে না, তাকে ডেকে বলবে যে নো, দিস ইজ দ্য অর্ডার, ইউ হ্যাভ টু ফলো, যে না তোমাকে অফিসে আসতে হবে। এই যে কাজটা করবে, কে করলো, এক স্টেপ ডাউন অফ দ্য টপ লেভেল ম্যানেজমেন্ট। এইটি হচ্ছে মিড লেভেলের ইয়ে। They execute the plans of the organization in accordance with the policies, directives of the top management, যেটা বললাম। They make plans for the sub-units of the organization. এখন এটাকে আবার যদি এখন মেডিসিনের মধ্যে আবার সাব ইউনিট ভাগ করা আছে না, হসপিটাল গুলাতে সার্জারি ডোমাইন আমরা বলি, মেডিসিন ডোমাইন বলি। মেডিসিনের আন্ডারে কি যাবে, মেডিসিনের মধ্যে চলে আসবে আপনার এন্ডোক্রাইনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, এগুলো মেডিসিনের মধ্যে। ইন্টারনাল মেডিসিন, এগুলো হচ্ছে মেডিসিন ডোমাইন। সার্জারি ডোমাইনের মধ্যে কি যাবে, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, তারপরে আপনার কি বলে এটাকে গাইনোকোলজি, ইএনটি, এই যে সমস্ত সার্জারির বিষয়গুলো, এই যে সাব ডিভিশন, এইগুলাকে এনশিওর করবে সাব ইউনিটস বলছে এটা। ঠিক তদ্রূপ যদি কোনো গার্মেন্টস বা কোনো অর্গানাইজেশনে যে হেড, যে যখন ওই যে বিভিন্ন গার্মেন্টস এর বিষয়গুলা আপনারা হয়তো অনেকে ভালো জানবেন, আমি অতটা ডিটেলস ভালো বলতে পারবো না। যেমন বিভিন্ন সেকশন থাকে, যে একটাতে নিটিং, স্টিচিং, আয়রনিং, বিভিন্ন সেকশন থাকে। এই যে সেকশন গুলা যে কাজ করছে ঠিক মতো, সাব ইউনিট মেইন সেটাকে তারা এনশিওর করে। The participants in employment and training of the lower level, তাদের ট্রেনিং, এমপ্লয়মেন্ট, এগুলো সবই। যেমন মেডিসিন করবে কি, তার ডিপার্টমেন্টের কয়জনকে ট্রেনিং এ পাঠাবে, বা কয়জনকে অনারারি হিসাবে যারা ট্রেনিং করবে, কয়জনকে উনি ট্রেনিং করাইতে পারবে, এই প্ল্যান গুলাকে সব সেট করবে, করে সে টপ লেভেল ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভাল নেবে। They are responsible for coordinating the various activities of the division or department. এই যে ইন্টারনাল ডিপার্টমেন্টের ভিতরে যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলাকে তারা কাজ করবে, এবং সেগুলোকে and they are important discuss with the top level management. They evaluate the performance of the junior managers and they are also responsible for inspiring the lower level managers. এটা কি করবে, যে যখন ওই ডিপার্টমেন্ট রিলেটেড সব বিষয়গুলোকে তারা দেখবে এবং সেইগুলোর কোঅর্ডিনেশন গুলো সব করবে, তাদের ট্রেনিং অ্যারেঞ্জ করবে, তাদের যদি কোনো প্রবলেম বা ইস্যুস থাকে সেগুলোকে নোট করবে, নোট করে দেন দে উইল টক টু দ্য টপ লেভেল ম্যানেজার। টপ লেভেল ম্যানেজারের সাথে কথা বলে সেই সিস্টেম গুলোকে আবার চালু করবে। তো সে মানে একদম ডাইরেক্ট এক্সাম্পল হিসাবে বলি, যে আপনারা হয়তো বা হসপিটালে, ট্রেনিং হসপিটাল গুলাতে অনেক রকম অ্যাক্টিভিটিস গুলো হয়। যেমন ভেরি রিসেন্টলি আমি আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের একটা কথা বলি, যে এখানে তো ট্রেনিং হসপিটাল, এখানে ডাক্তারদের ট্রেনিং হয়। তো এই হসপিটালের টপ লেভেল ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ডাইরেক্টরের অফিস থেকে বেরোবে যে আদেশগুলো, যেটা আমি বললাম যে বিভিন্ন ডিপার্টমেন্টে। এখন সে মেডিসিন ডিপার্টমেন্ট এখন জুন মাস আসছে, এখন মেডিসিন ডিপার্টমেন্ট থেকে ঠিক করবে ওনারা যে এখানে কতজন ট্রেনিং করতে পারবে, আমাদের 10 জন না 20 জন, তাদের ক্যাপাসিটি অনুযায়ী। টপ লেভেল বলে দিল ঠিক আছে আপনারা ট্রেনিং করান। ট্রেনিং করান মানে কতজনকে করাবেন, আমরা 50 জন নিয়ে আসলে তো বসতে দেওয়ার জায়গা থাকবে না। সুতরাং কি করবে, ওনারা নিজেরা একটা প্ল্যান করবে যে না আমরা 10 জনকে ট্রেনিং দিতে পারবো, তো 10 জনকে আমরা কোন জায়গা থেকে নিব, যারা একটা পরীক্ষার বেসিস, পরীক্ষার পরে একটা রিটেন এক্সাম হবে, একটা ভাইভা পরীক্ষা হবে, দেন তাদেরকে আমরা নিয়ে নিব, নিয়ে এইভাবে আমরা ট্রেনিংটা 6 মাস
6 মাস করে আমরা এক একটা সাবজেক্টের যে কয়জন 2 বছর বা 3 বছরের যেহেতু আজকাল এফসিপিএস করতে 4 বছর ট্রেনিং লাগে, 2 বছর বা 4 বছর ধরে তারা ট্রেনিংটা করবে। ট্রেনিংটা কিভাবে করবে, কোন কোন ডিপার্টমেন্টে করবে, তার একটা প্ল্যান চক আউট করবে। এনে তারা ডাইরেক্টরের কাছে এসে এটা সাবমিট করবে যে আমরা এই করি। এবং টপ লেভেল ম্যানেজমেন্ট দ্যাট ইজ ডাইরেক্টরের কাছে আসবে, মেডিসিন আসবে, তত সার্জারি ডিপার্টমেন্ট থেকেও আসবে, যে তারা হয়তো বলবে 20 জন করবে। গাইনি থেকে আসবে, তারা হয়তো বলতে পারে যে আমরা 15 জনকে ট্রেনিং করাবো, আমরা 15 জনকে ট্রেনিং করালে আমাদের কোনো সমস্যা নেই। তো এই যে নিটিগিটি বিষয়গুলো তারা তাদের লেভেলে ম্যানেজ করবে, এনে টপ লেভেল ম্যানেজার কাছ থেকে, ডাইরেক্টরের কাছ থেকে অ্যাপ্রুভাল নিবে এবং দেন এটাকে সার্কুলেট করবে। এটা গেল হচ্ছে মিড লেভেল। নেক্সট লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। লোয়ার লেভেলটা আরেকটু নিচে। এরা কারা? ভেরিয়াস ওয়ার্কার লেভেল এটা, এবং কনসিস্ট অফ সুপারভাইজার, ফোরম্যান অ্যান্ড সেকশন অফিসার। আপনারা হসপিটালে দেখেন, হসপিটাল কিন্তু শুধু ডাক্তার দিয়ে কিন্তু হসপিটাল চলে না। ডাক্তার, নার্স, হেলথ ওয়ার্কার্স, এখানে পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয়, এমএলএসএস, বিভিন্ন ভ্যারাইটিজের লোকজন থাকবে। এখন ডাক্তার সাহেবকে যদি ওই ওয়ার্কারদেরকে, দ্যাট ইজ ওয়ার্ড বয় কে আসে নাই, পরিচ্ছন্নতা কর্মী কোন টয়লেটটা পরিষ্কার হয় নাই আজকে করার কথা ছিল, কোন পেশেন্টের টেবিলে ওই পেশেন্টের বেডশিটটা নষ্ট হয়ে গেছে সেটা চেঞ্জ করে নাই, এই যে বিষয়গুলোকে যখন চেক করতে যদি হয় ডাক্তার সাহেবকে নিজে, তাহলে কিন্তু আর ডাক্তার সাহেব রোগী দেখতে পারবেন। হোয়াট টু ডু? এই গ্রুপকে কাজ করানোর জন্য একজন করে, দেখবেন যে প্রতিটা ডিপার্টমেন্টে একজন করে ইনচার্জ থাকে, সিস্টারদের একজন ইনচার্জ থাকে, সে আয়া সিস্টার এদের ডিস্ট্রিবিউশন দেখে। তারপর একজন করে সর্দার থাকে, তার আন্ডারে যে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করে, তার আন্ডারে যে ওয়ার্ড বয়টা কাজ করে। ডাইরেক্টর হসপিটাল যখন রাউন্ড দেন, একজন প্রফেসর যখন রাউন্ড দেন, বা একজন সিএ বা রেজিস্ট্রার যখন রাউন্ড দেন, উনি কিন্তু কাউকে কিছু বলেন না, ইনচার্জকে ডাক দেয় যে সিস্টাররা কই, কাজ করে নাই, দেখেন আপনার এই সিস্টার ঠিক মতো তার টেম্পারেচার চার্টটা মেনটেন করার কথা ছিল, করে নাই, এটার এই বেডশিটটা চেঞ্জ করার কথা ছিল, করে নাই। তারপরে রুগী দেখতে যেয়ে দেখলো যে রুগী টেবিলে বমি করে রেখেছে, বেডে নোংরা, উনি ডাকবে কাকে? সর্দারকে। সর্দার বা ইনচার্জ যে, তাকে ডাকবে, এই তোমার ওয়ার্ড বয় তো কাজ করে না, তোমার পরিচ্ছন্নতা কর্মীকে ডাকো, তাড়াতাড়ি এটা ক্লিন করো। এই যে ওয়ার্কারদের যে লিডার, ওয়ার্কারদের যে ইনচার্জ, সেই হচ্ছে লোয়ার লেভেল ম্যানেজার। সেও কিন্তু ম্যানেজ করছে, তার ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিসটা একটু ডিফারেন্ট। দে গাইড এন্ড ইনস্ট্রাক্ট দ্য ওয়ার্কার্স ডে টু ডে অ্যাক্টিভিটিস। যেমন পরিচ্ছন্নতা কর্মীকে প্রতিদিনের কাজ করার জন্য সে গাইড করবে। দে আর রেসপন্সিবল ফর দ্য কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোয়ান্টিটি অফ দ্য প্রোডাকশন। এবং এরাই কিন্তু হসপিটালের পরিচ্ছন্নতা, হসপিটালের বেডশিট, পর্দা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার পরে এদের একটা মারাত্মক রোল আছে, এবং দে আর টু ইনশিওর দিস থিং। এই দেখেন, হসপিটালের আমি কথা বলছি ঠিক তদ্রূপ, এটা আপনার গার্মেন্টস এর ভিতরে বলেন, বা যে কোনো রকম ফ্যাক্টরি বা যে কোনো অর্গানাইজেশনে যান, এই লেভেলের লোকজনের কাজ কিন্তু এটা। They are also interested to responsible for the responsible maintaining the good relation with the organization, communicate the workers' problems. এরাই দেখবেন যে তাদের যে সমস্যা, তারা কিন্তু মিড লেভেলে এসে বলবে, এবং মিড লেভেলের মাধ্যমে টপ লেভেলে যাবে। কি করবে? যেমন আপনাদেরকে একটা বার্নিং হসপিটাল রিলেটেড এক্সাম্পল দিই। হসপিটালে কিছু আউটসোর্সিং এর কর্মচারী থাকে, তারা বিভিন্ন সময় করে, গভর্নমেন্টের মান্থলি একটা স্যালারি পায়, একটা থোক বরাদ্দ আসে, সেখান থেকে তাদের বেতন দেওয়া হয়, এবং বাকি টাকাটা কি বলে, তারা কিন্তু সারা বছর, এবং গভর্নমেন্টের 1 বছরের জন্য তাদের সাথে একটা এগ্রিমেন্ট। এখন কোনো মাসে
যদি বেতন ঠিক মতো না পায়, কিংবা কোনো একটা ঈদ বোনাস আসছে এখনো তারা পায় নাই, তারা কিন্তু ডাইরেক্টলি মিড লেভেল বা তারা কিন্তু প্রফেসর সাহেবের কাছে বা ডাইরেক্টর সাহেবের কাছে তারা যাবে না। তারা যাবে কোথায়? তারা কিন্তু তাদের ইনচার্জকে বলবে যে উস্তাদ আমরা তো বেতন পাইনি, উস্তাদ আমার তো এটা লাগবে, আমাদের এটা, আমার বাড়িতে আমার বাচ্চা অসুস্থ, আমার টাকা দরকার। এই প্রবলেম গুলা সে ওই লোয়ার লেভেল ম্যানেজার সে নিয়ে আসবে, এনে প্রফেসরকে বলবে যে স্যার আমার এখানে যে 4 জন পরিচ্ছন্নতা কর্মী আছে তাদের বেতন হয়। তখন ডিপার্টমেন্টাল হেড সেটা নিয়ে টপ লেভেল ম্যানেজমেন্টকে জানাবে যে ডাইরেক্টর স্যার যে তাদের বেতনটা হয় নাই। তখন ডাইরেক্টর তখন দেখবে যে বেতনটা কেন হয় না এবং সে বেতনের ব্যবস্থা। এই জিনিসগুলা কিন্তু শুধু দেখেন তাদের প্রবলেম সলভ না, তাদের গ্রিভেন্স, ওয়ার্কারদের গ্রিভেন্স গুলাকে সলভ করে, সুপারভাইজ গাইড দেয়ার সাবঅর্ডিনেটস, দে আর রেসপন্সিবল ফর ট্রেনিং, তাদের আবার ট্রেনিংটাও তারা কন্ট্রোল করে, নেসেসারি ম্যাটেরিয়ালস, মেশিন, এই যে যেগুলাকে সব ক্লিন রাখা, প্রিপেয়ার দ্য পিরিয়ডিক্যাল রিপোর্টস টু পারফর্ম দ্য ওয়ার্কার্স, এবং একটা 2 মাস বা 3 মাস অন্তর অন্তর যে রিপোর্ট তৈরি হয় সেই রিপোর্ট গুলাকে এইভাবে তারা তৈরি করে। দে আর আনসারেবল এন্ড রেসপন্সিবল ফর দিস অ্যাক্টিভিটিস। তো এখন আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে টপ লেভেল, মিড লেভেল এন্ড কি বলে লোয়ার লেভেল ম্যানেজমেন্টটা কি জিনিস। এখন অ্যাডমিনিস্ট্রেশন আমি আপনাদেরকে অনেক আগে পড়িয়েছি, এখন আমি আসছি অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টের দুটা পাশাপাশি দাঁড় করিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। অ্যাডমিনিস্ট্রেশনের কতগুলো বেসিক থাম রুল আছে দেখেন, ইটস এ সাইকেল। যেমন প্ল্যানিং থেকে যদি শুরু হয়, প্ল্যানিং এর পরে অর্গানাইজেশন, অর্গানাইজিং এর পরে স্টাফিং, স্টাফিং থেকে ডাইরেক্টিং, ডাইরেক্টিং এর পরে কন্ট্রোল। এটা কিন্তু একটা সাইকেল পুরো কন্টিনিউয়াস চলছে। তো এখন এটা হচ্ছে এই 5টা জিনিস নিয়ে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন একদম কাট 5টা জিনিস: প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং। এটা আপনাদেরকে আমি পড়িয়েছিলাম। আর ম্যানেজমেন্টের কিন্তু দেখেন, খেয়াল করেন, আমি কিন্তু ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন পাশাপাশি প্র্যাকটিক্যালি ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করবো। এখন আমি আগে ম্যানেজমেন্টের প্রিন্সিপাল পড়িয়েছি, ম্যানেজমেন্টের লেভেল পড়াচ্ছি শেষ, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন একসময় পড়িয়েছি, এখন অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্যটা। এখন দেখেন ম্যানেজমেন্ট কিন্তু কতগুলো বিষয় দেখে, টেকনিক্যাল দেখে, কমার্শিয়াল, ফাইন্যান্সিয়াল, সিকিউরিটি, অ্যাকর্ডেন্স, ম্যানেজারিয়াল। এই যে যে জিনিসগুলো দেখেন এইখানে খেয়াল করেন, অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু একটা পার্ট অফ ওভারঅল ম্যানেজমেন্ট। প্ল্যানিং, অর্গানাইজিং, কমান্ড, কন্ট্রোল এন্ড স্টাফিং। আর উপরের সবকিছু কিন্তু আছে টেকনিক্যাল পার্ট, কমার্শিয়াল পার্ট, ফিনান্সিয়াল পার্ট, সিকিউরিটি, অ্যাকাউন্টিং, এগুলো হচ্ছে আপনার সব মিলেই কিন্তু ম্যানেজমেন্ট। এর মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু এখন ঢুকে গেল। নেক্সট আসেন, অ্যাডমিনিস্ট্রেশন এবং ভার্সেস ম্যানেজমেন্ট যদি আমি দাঁড় করিয়ে দেই তাহলে কি আসে? Administration is concerned with the formulation, objectives, plan, policies. It is just administration is concerned the formulation of the objectives. Formulate মানে তৈরি করলো, বাট আইডিয়া তৈরি করছে অ্যাডমিনিস্ট্রেশন। আর ম্যানেজমেন্ট কিন্তু দেখেন গেটিং দ্য ওয়ার্ক ডান বাই আদার্স, কাজটাকে টোটাল কাজটাকে তুলে নিয়ে আসতে হচ্ছে। তার মানে এগেইন অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য পার্ট অফ ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন রিলেটস টু দ্য ডিসিশন মেকিং, থিঙ্কিং ফাংশন। এটা জাস্ট চিন্তা ভাবনা করে একটা ডিসিশন, পেন অ্যান্ড পেপারে ডিসিশন দিচ্ছে, কিন্তু ম্যানেজমেন্ট হচ্ছে কি এক্সিকিউশন লেভেলে, এক্সিকিউশন অফ দ্যাট ডিসিশন। ঠিক আছে? আর ডিসিশনটা কি জিনিস? অ্যাডমিনিস্ট্রেশন ডিটারমিনস হোয়াট ইজ টু ডু, টু বি ডান অ্যান্ড হোয়েন ইট ইজ টু, মানে কখন কি করতে হবে, এটা হচ্ছে
এই ডিসিশনটা নিবে কি অ্যাডমিনিস্ট্রেশন, আর এটা ম্যানেজার ডিসাইডস শ্যাল ইমপ্লিমেন্ট দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এটা কিভাবে আমরা কাজ করব, কে করবে, এটা বলছে কখন করবে, খেয়াল করেন কখন, টাইম, আর এটা বলছে কে করবে, কাকে দিয়ে করাবো এই কাজটা। তারপরে বলছে অ্যাডমিনিস্ট্রেশন রেফার্স টু দ্য হায়ার লেভেলস ম্যানেজমেন্ট। এটা নিশ্চয়ই এতক্ষণে আমি কিন্তু এই পয়েন্টটুকু বোঝানোর চেষ্টা করছি, কারণ ডিসিশন প্ল্যানিং এগুলো হচ্ছে হায়ার লেভেলের কাজ, আর এটা হচ্ছে দ্য লোয়ার লেভেলস অফ দ্য অর্গানাইজেশন। লোয়ার শুধু না, সব লেভেলেই আছে এটা, বাট এটা শুধুমাত্র কনফাইন্ড উইদিন দ্য হায়ার লেভেল। তারপরে আসেন অ্যাপ্লিকেবিলিটি, এটা ইউজের পরে বেসিস। অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে অ্যাপ্লিকেবল ফর নন বিজনেস কনসার্ন, ক্লাবস, স্কুলস, এগুলোর ব্যাপারে এগুলো অ্যাডমিনিস্ট্রেশন বলছে। আর অ্যাপ্লিকেবিলিটি এটা হচ্ছে প্রফিট মেকিং। অ্যাডমিনিস্ট্রেশন যেমন আমরা বলি অ্যাডমিন, আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট লাগবে। যেমন একটা ডিভিশনালে কি বলে এখন দেখেন, খুব কমন একটা আপনি দেখবেন পত্র পত্রিকা টেলিভিশন খুললেই যে প্রশাসন যন্ত্র খুব শক্তভাবে কাজ করছে, সুতরাং আমাদের যে স্বাস্থ্য কি বলে এটাকে ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, এগুলো খুব সুন্দরভাবে যে বর্ডারিং এরিয়া গুলোতে লকডাউন দিয়ে দিচ্ছে, এগুলো কারা করছে? অ্যাডমিনিস্ট্রেশন করছে, পুলিশ করছে, বিজিবি করছে, অ্যাডমিনিস্ট্রেশন ডিসি অফিস থেকে করছে। সো ইট ইজ নন প্রফিটিং, এটার সাথে ডিসিশনের প্রশ্ন। কিন্তু ম্যানেজমেন্ট হচ্ছে কি প্রফিট মেকিং অর্গানাইজেশন, যদি ইউজের ব্যাপারে চিন্তা করি। যখন ক্লিনিকের আপনি অ্যাডমিনিস্ট্রেশন বলবেন, ক্লিনিকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন হবে না, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে কাজ, ডিসিশন পার্টটা, আর ম্যানেজমেন্ট হচ্ছে প্রফিট শেয়ারিং এর প্রশ্ন। এখন যদি বলি যে দেখেন সরকারি হসপিটাল গুলাতে যে কাজগুলো হচ্ছে দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। গভর্নমেন্ট হসপিটালের ডাইরেক্টরকে কি কাজ করছে, তার কিন্তু কোনো এখানে বিজনেস নাই, সে এখানে গভর্নমেন্টের সেবাটাকে নিশ্চিত করার জন্য কিছু কিছু ডিসিশন দিচ্ছে, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেশন। আর ক্লিনিকের ম্যানেজার কাজ করছে মাথার মধ্যে তার প্রফিট শেয়ারিং, তার প্রফিট কিভাবে আসবে, টাকা আসবে, তো ওটা কিন্তু ম্যানেজারিয়াল কাজ। আর হসপিটাল যেটা করছে দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য পাবলিক ওপিনিয়ন, গভর্নমেন্ট পলিসি এটা। আর এটা দেখেন ইনফ্লুয়েন্স বাই দ্য ভ্যালুজ, বিলিফ এন্ড ম্যানেজার্স। কারণ গভর্নমেন্টের নিয়ম নীতি দিয়েই কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চলে। আর প্রাইভেট প্রফিট মেকিং হচ্ছে শুধু ওই ইনস্টিটিউশনাল যে পলিসিগুলা, যে পলিসির মাধ্যমে ইনস্টিটিউশন ইনকাম বেশি পাবে সেটা। Administration represents the owners and enterprise who earn return on their capital investment and profits in the form of dividend. এটাও কামাই করতেছে কিন্তু অন্যভাবে। আর এরা হচ্ছে দেখেন এটা the organization who are paid remuneration, salary আর কি সোজা কথা। ম্যানেজমেন্ট মান্থলি স্যালারির মাধ্যমে কাজ করে, আর এটা বলছে যে না, এটা অন্য অ্যাডমিনিস্ট্রেশন অন্য স্যালারি তো আছেই, গভর্নমেন্টের একটা স্যালারি, সাথে তাদের অন্য জিনিস। আপনারা এখনো ঢুকছেন, শেষ হয়ে গেল ক্লাস। তারপর এখন এইখানে দেখেন এটা একটা লেভেল অফ ডিফারেন্সটা দেখাচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন নিচের দিক থেকে যদি ধরি আমরা, ম্যানেজমেন্ট দেখেন উপরে, টপ লেভেলে তাদের কাজ খুব কম, অল্প একটু জায়গা নেই। মিড লেভেলে আর একটু বেশি, ঠিক আছে? এই যে এগুলো সব ম্যানেজমেন্টের কাজ। আর লোয়ার লেভেলে বেশি কাজ, এটা হচ্ছে ম্যানেজমেন্টের। আর অ্যাডমিনিস্ট্রেশনে দেখবেন, অ্যাডমিনিস্ট্রেশনের যেহেতু পলিসি মেকিং এ দেখেন টপ লেভেলেই বেশি কাজ, মিড লেভেলে আর একটু কম, লোয়ার লেভেলে একদমই নাই বলে চলে। এই হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স। এই ছবিটাকে মাথায় রাখেন, দেখবেন যে আপনি বুঝবেন যে হোয়াট ইজ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড হোয়াট ইজ ম্যানেজমেন্ট।
তো এটাই ছিল মোটামুটি আজকের আমার প্রেজেন্টেশনটা। তো আমার মনে হয় আপনারা সুন্দর বুঝতে পারার কথা। আমি এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টের মধ্যে যে আপনাদের যে কনফিউশন, আপনাদের কেন সবার মধ্যেই কনফিউশনটা থাকে, আমি অনেকটা চেষ্টা করেছি সলভ করার। তো যদি আপনাদের এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকে পড়ে। Any question? No question? স্যার আজকে সিন্ডিকেট নিয়ে কথা বলছিলেন কত ক্লাসে? ও সিন্ডিকেট। সিন্ডিকেট হচ্ছে এটা আউট অফ দা, কি বলবো, সিন্ডিকেট এমনই একটা জিনিস, এটাকে কোনো টপিকস এর মধ্যে আনতে পারবেন না। এটা যেদিন আমার সময় থাকবে, আজকে কি সময় আছে নাই? আজকে হবে না, হ্যাঁ। 30 ক্লাস আছে আমার। হ্যাঁ, আপনারা নেক্সট ক্লাসে একটু মনে করিয়ে দিন, তাহলে আমি একটু কনসাইজ করে সিন্ডিকেটটা বলবো। সিন্ডিকেট এখন আমাদের প্রত্যেকটা মানে কি বলবো, রন্ধ্রে রন্ধ্রে সিন্ডিকেট ঢুকে গেছে, বুঝছেন? ঘরের মধ্যে ঢুকে গেছে syndicate। ঘরেও ঢুকে গেছে না? না, ঘরের সিন্ডিকেট পুরানো সিন্ডিকেট। দেখবেন যে ওই যে অ্যাড দেখেন না, যে আমার ছেলে মেয়ে এগুলা কোনো কথাই শোনে না, এদেরকে দিয়ে কোনো কাজই হয় না।